নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। দিল্লি বিধানসভার এই ঘূর্ণি পিচে নির্মলা সীতারামন যে স্পিন ছেড়েছেন, সেটাই কি কেজরিওয়াল নিজের উইকেট টিকিয়ে রাখতে পারবেন, নাকি তিনি ক্লিন বোল্ড হয়ে যাবেন? সেই উত্তরটা জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে 8ই ফেব্রুয়ারি পর্যন্ত। কেন বলছি এ কথা? সেখানে এবার দিল্লি বিধানসভার ভোট 5 তারিখ, তার আগেই এই যে বাজেট, আজ যে বাজেট ঘোষণা হলো, সেখানে 12 লাখ টাকা পর্যন্ত কর ছাড় দেওয়া হয়েছে। সেটা মধ্যবিত্তদের কিন্তু বিরাট ছাড়। এবার কেজরিওয়াল নিজে IRS অফিসার, তিনি বুঝতে পারছিলেন যে এবার কর ছাড়ের যে স্ল্যাবটা আছে সেই স্ল্যাবটা বাড়তে পারে। তাই দিল্লি বিধানসভা ভোটের শুরু থেকেই কিন্তু অরবিন্দ কেজরিওয়াল আয়কর ছাড়ের সীমা বাড়ানোর দাবি তুলেছিলেন। মোদী সরকারের কাছে তার দাবি ছিল এই আয়কর ছাড়ের সীমা যেন 10 লাখ টাকা পর্যন্ত করে দেওয়া হয়। কিন্তু কেজরি কিন্তু বুঝতেও পারেননি যে এই সীমা নির্মলা সীতারামন সেটাকে করে দেবে 12 লাখ টাকা। সীতারামন তার বাজেট বক্তৃতায় যেটা বলেছেন, 12 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে দিতে হবে না কোনো কর। এটা নিউ রেজিম বা নয়া কর কাঠামোর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। গত বছর যেটা ছিল পূর্ণাঙ্গ বাজেটের নতুন কর কাঠামোর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ 50,000 থেকে বাড়িয়ে 75,000 করা হয়েছিল। এবারে সেই নিয়মের কোনো পরিবর্তন করা হয়নি। ফলে যারা বেতনভোগী তাদের ক্ষেত্রে 12,75,000 টাকা পর্যন্ত কর দিতে হবে না বলে স্পষ্ট জানিয়েছেন ফিনান্স মিনিস্টার। দিল্লিতে আমরা জানি প্রচুর কেন্দ্রীয় মন্ত্রক রয়েছে। দিল্লিতে রয়েছেন কয়েক লক্ষ সরকারি কর্মচারী। তাছাড়া সেনাবাহিনীতেও বিপুল সংখ্যক জওয়ান এবং অফিসারেরা রয়েছেন, এবং কয়েকটা বিধানসভায় দেখা যাবে হয়তো তারাই নির্ণায়ক। ফলে এই আয়কর ছাড় যে এই আর কি তার ভোটের বাক্সে তার একটা প্রভাব পড়বে, এই সম্ভাবনা কিন্তু থেকেই যায়। এবং এই আয়কর ছাড়ের বিরোধিতা তো কেউ করতে পারবে না, কারণ এটা মধ্যবিত্তকে প্রায় 20 বছরের মধ্যে এই আয়করে এই ছাড়ের সময় সীমা কেউ ঘোষণা করেনি। হ্যাঁ, সেটা ঠিক যে এই আয়করের ছাড়ার ফলে যেটা আসবে, মধ্যবিত্তের হাতে টাকা আসবে, সেই টাকা যখন বাজারে যাবে সেটায় তখন যেটা বলা হচ্ছে বাজারের গতি বাড়বে। সেই জন্য আয়কর ছাড়ের সীমাটাকে 12 লাখ পর্যন্ত তুলে নেওয়া হলো। কিন্তু শুধুমাত্র তো বাজারে গতি আসবে নয়, ভোটের বাজারেও গতি আসবে। এই ভোটের বাজারে গতি এলে এবং সেটা যদি ভোটের বাক্সে প্রতিফলিত হয়, তাহলে কিন্তু বললাম নির্মলার স্পিনে বোল্ড কেজরি হয়ে যাবেন। তার ফল জানতে হলে যে স্পিন নির্মলা দিয়েছেন, কেজরি সেটা ব্যাটে বলে করতে পারলো কিনা বা পারলো না কিনা, আমরা 8 তারিখ ফলের দিকে লক্ষ্য রাখবো। দেখুন, প্রতিটা বাজেট যেমন তার একটা আর্থিক বাজেট মানে তো আর্থিক জায়গা, আর্থিক দিক, তার পাশাপাশি তার একটা বাজেটের মাধ্যমে রাজনৈতিক বার্তাও সবসময় থাকে। যে বাজেট আমরা কি বলি, বাজেটের অভিমুখ কি, কোন অংশের মানুষকে সেই সরকার ছুতে চেয়েছেন। দেখুন, প্রত্যেকেই যখন বাজেট পেশ করে, কি রাজ্য কি কেন্দ্র, তারা সবসময় একটা কথা সবসময় বলেন যে গরিব, মধ্যবিত্ত, শ্রমজীবী মানুষ, তাদের দিকে তাকিয়ে এই বাজেট করা হয়েছে। অনেক সময় যখন কর্পোরেট ট্যাক্সের পরিমাণ কমিয়ে নেওয়া হয়, সঙ্গে সঙ্গে বলা হয় এটা পুঁজিপতিদের বাজেট। নানা টিকা টিপ্পনি সেগুলো তো হতেই থাকে। তো এবারের বাজেটে ধরুন নানা রকম এই যে কর ছাড় দেওয়া হয়েছে, MSMEদের ক্ষেত্রে সেখানে ছাড় দেওয়া হয়েছে, সেখানে কৃষকদের ক্ষেত্রে যেটা ঋণের পরিমাণ বাড়ানো হয়েছে, সব নানা জায়গা তো আছেই। গ্রামকে ছোঁয়ার চেষ্টা, যেটা RSSেরও একটা অন্যতম বড় চাপ ছিল যে গ্রামকে ছোঁয়ার চেষ্টা। কিন্তু এই বাজেট যখন ধরুন নেতারা করেন, এই যে প্রধানমন্ত্রী যে বাজেট করেছেন, এবার স্বাভাবিকভাবে যখন উনি প্রচারে যাবেন, দিল্লির প্রচারে স্বাভাবিকভাবেই আজকে কিন্তু বিজেপি যেটা হাইলাইট করছে
এই 12 লক্ষ টাকা পর্যন্ত যাদের আয়, অর্থাৎ মাসে 1 লক্ষ, তাদের কোনো কর দিতে হবে না। হ্যাঁ, ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে, রিটার্ন ফাইল করতে হবে, কিন্তু তাদের কর দিতে হবে না। এটা কিন্তু বলা যেতে পারে দিল্লি প্রচারের অন্যতম অভিমুখ কিন্তু ঠিক হয়ে গেল। এমনি তো যা আছে যেগুলো বলার সেগুলো তো বলাই হচ্ছে, নানা রকম অরবিন্দ কেজরিওয়ালের দুর্নীতি হোক, সারাব ঘোটালা নিয়ে, বা যমুনার বিষ হোক, বা নিজে যে যার মতো করে নানা রকম প্রতিশ্রুতি দেওয়া হোক, এটা কিন্তু বিজেপি অনেকটা বলা যেতে পারে বিজেপিকে এগিয়ে দিল। এবার আমরা একটা দিকে যদি দেখা যায় দিল্লির রাজনীতি, আরেকটা এই বাজেটে আরেকটা জায়গার রাজনীতিও কিন্তু সমানভাবে উঠে আসছে, সেটা বিহারের রাজনীতি। কেন্দ্রীয় বাজেটে এবার কিন্তু এনডিএ শাসিত বিহারে কিন্তু বিশেষ জোর দেওয়া হয়েছে। বিহারে এই নভেম্বর মাসে বিধানসভা ভোট হওয়ার কথা। চলুন আমরা দেখে নিই এক নজরে নির্মলা সীতারামন বিহারের জন্য কি রেখেছেন। উনি যেটা বাজেট বক্তৃতায় বলেছেন, বিহারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি গড়ার কথা ঘোষণা করেছেন। সম্প্রসারিত হবে পাটনা বিমানবন্দর। পাটনা বিমানবন্দরের উন্নতির জন্য বরাদ্দ ঘোষণা করেছেন। মগধভূমির শিল্প ও পরিষেবা পরিকাঠামো উন্নয়নের জন্য নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর এবং বৃহতায় একটি ব্রাউনফিল্ড বিমানবন্দর নির্বাচনের জন্য বাজেটে উল্লেখ করেছেন। সেই সঙ্গে পাটনার আইআইটি পড়ুয়ার সংখ্যা বাড়ানোর জন্য পরিকাঠামো উন্নয়নের অর্থ বরাদ্দের কথা তিনি জানিয়েছেন। এখানেই শেষ নয়, বিহারের মাখনা চাষিদের উন্নয়নের জন্য বিশেষ বোর্ড করার কথা তিনি ঘোষণা করেছেন। যদি এই আগের বারের বক্তৃতা, এবারের যেবার উনি যে সমস্ত শাড়ি পরেন তার সঙ্গে কিন্তু তার বাজেটের একটা মিল থাকে। নির্মলা সীতারামন কিন্তু এবারের বাজেট পড়ে এসেছিলেন মধুবনী শাড়ি পরে। তাহলে মধুবনী শিল্পের যে উৎপত্তি সেটা কিন্তু বিহারের মিথিলা অঞ্চলে। ওই শাড়িটা পরে পদ্মশ্রী দুলারি দেবী বিহার সফরের সময় নির্মলাকে উপহারও দিয়েছিলেন তিনি। চলতি যেটা বললাম নভেম্বর মাসে বিহারে ভোট। এবার দেখার যে স্বাভাবিকভাবেই যখন বিহারে এই ভোট আসবে, সেখানে কিন্তু এই বিহারের দিকে তাকিয়ে যে এক গুচ্ছ পরিকল্পনা নিয়ে আসা হয়েছে, সেটা কিন্তু অন্যতম হাতিয়ার হবে এই এনডিএ সরকারের। আপনাদের মনে আছে যে গতবার যখন প্রথম বাজেট হলো, তখন কিন্তু অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ প্যাকেজ দেওয়া হয়েছিল, 15,000 কোটি টাকার বিশেষ প্যাকেজ দেওয়া হয়েছিল। এবার কিন্তু দেওয়া হচ্ছে বিহারকে। তো অন্যান্য যে কোনো বাজেটের ঘোষণায় সেগুলো প্রত্যেকটারই যে যার মতো করে বর্ণনা করবেন, কিন্তু এই দুটো জিনিস আমার রাজনৈতিক দিক দিয়ে মনে হলো গুরুত্বপূর্ণ। কারণ দিল্লির ভোট প্রায় আমাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে, আর বিহারের ভোট আমাদের হচ্ছে নভেম্বরে। অন্যান্য যে সমস্ত বাজারে আর কি রিলিফ হোক, চাষিদের জন্য, কৃষকদের জন্য হোক, এমএসএমইর জন্য হোক, বা ইনভেস্টমেন্ট টানার জন্য হোক, সেটা তো দেশের সব ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু দেখুন, যারা পলিটিশিয়ান তারা তো পলিটিক্স করবেই। তাদের যে কোনো সিদ্ধান্তের পেছনে তাদের যেমন একটা সামাজিক তাদের বলা যায় দৃষ্টিভঙ্গি থাকে, রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও থাকে। সেটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটা সবসময় যে প্রকাশ করতে পারবে যে আমি বিহারের জন্য করেছি, বিহার ভোটের দিকে তাকিয়ে তো বলবে না। তো কিন্তু সেখানকার তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সেটা এক একটা বাজেটের মাধ্যমে পরিষ্কার হয়ে যায়। তো এবার আমাদের দেখার যে যেটা আমি বারবারই বললাম, সেটা হচ্ছে প্রাক্তন IRS অফিসার কেজরিওয়াল নির্মলার স্পিনের কি মোকাবিলা করতে পারেন। আর নভেম্বরের তো এখনো অনেক দেরি আছে, যে নভেম্বরে এই কারণ এখনো পর্যন্ত সিট শেয়ারিং কিছু হয়নি। নীতিশ কুমার কি বেগ দেয় কেউ জানে না। ফলে ওইটা এখন পর্যন্ত নভেম্বরের ইলেকশনের প্রসঙ্গ আলোচনা করে অনেক বলা হয়ে যাবে, তাড়াহুড়ো হয়ে যাবে। বরঞ্চ এর নিরিখে আমরা তাকিয়ে থাকবো 8 তারিখের দিকে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।